বন্ধুরা, এই রাজ্যের শাসক সমস্ত কিছু সহ্য করতে পারে একটি জিনিস ছাড়া। সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে রাজ্যে শিল্প নেই তো কী হয়েছে, সরকারি চাকরিতে দুর্নীতি হচ্ছে তো কী হয়েছে, ঘুষ নিয়ে আমাদের দলের নেতারা বড়লোক হচ্ছে আর সাধারণ মানুষের জীবন ব্যতিব্যস্ত হয়েছে তো কী হয়েছে, স্বাস্থ্য বিভাগে প্রবলেম আছে তো কী হয়েছে, আমরা মাস গেলে 1,000 টাকা 1,200 টাকা দিই, এই নিয়ে ব্যস্ত থাকো না। খেলা মেলা মৎসবে এত টাকা খরচ করা হচ্ছে, সেই সব নিয়ে ব্যস্ত থাকো না। ওই পুজোর বড় টাকা অনুদান দেওয়া হয়, সেই টাকায় মোচ্ছব করে যাও না, উৎসবে ফেরত যাও গে না। শুধু শুধু এইসব নিয়ে কেন প্রতিবাদ করবে? ফলে এই রাজ্যের যাদের অ্যাকচুয়াল প্রতিবাদটা করার দরকার ছিল, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জায়গা ছিল, সেই মিডিয়াকে কার্যত চুপ করিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেন বিজ্ঞাপনের প্রভাবে, কেউ বলেন অন্য কিছুর প্রভাবে। আর তাই যারা প্রতিবাদ করতেন আমাদের মতো ইউটিউবাররা, তাদের উপর যে কী চরম চটি পুলিশের নিগ্রহ হয়েছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। সেই সন্ময়দা দিয়ে শুরু হয়েছিল, তাকে গ্রেপ্তার করা, শারীরিকভাবে তাকে মারধর করা, কত কি অত্যাচার চলেছে। শফিকুলের কথা নতুন করে কি বলবো। শফিকুলকে ভাবিকে একসঙ্গে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, বাচ্চা দুটোকে হোমে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে যাতে তারা মা বাবাকে আর খুঁজে না পায়, তারপর কোথায় পাচার হয়ে যাবে কেউ জানে না। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, ডেকে বারবার জেরা করেছে, বাড়িতে আমার ছোট ছেলে আছে সেই অবস্থায় পুলিশ পাঠিয়ে হেনস্থা করেছে, মানবকে জেল খাটিয়েছে। মানে যে কোনো ইউটিউবারকে যারাই প্রতিবাদী হয়েছে, যারাই বলেছে তোমরা ভুল করছো, তোমরা অন্যায় করছো, এই দুর্নীতিগুলো বন্ধ করছো, মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, তাদেরই মুখটা বন্ধের প্রয়াস হয়েছে। এবং এখন শুরু হয়েছে এই ইউটিউবারদের দেখে ছোঁয়াচে রোগের মতো প্রতিবাদের ভাষাটা মানুষের মধ্যে একটু একটু জেগেছে। তো যারা যারা যেখানে যেখানে প্রতিবাদ করছে তাদেরকে একটাই জিনিস করো, আমার হাতে পুলিশ আছে, ফলস কেস দাও, যে করে হোক জেলে পুরে দাও, ভয় পাইয়ে দাও, বাড়ির লোক ভয় পেয়ে যাবে, আর প্রতিবাদ থেমে যাবে। আর তার ফলে আমি পায়ের উপর পা তুলে বসে যেভাবে পারি দুর্নীতিটা চালিয়ে যাব। এই হচ্ছে এই সরকারের এক এবং একমাত্র মোটো। এবং সেই জায়গায় আমরা এখন দেখছি যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা প্রতিবাদী হচ্ছে তাদেরকে অবধি ছাড়ছে না, চটি পুলিশ দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে গিয়ে ঠাস 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 করে থাপ্পড় পড়ছে, প্রত্যেকটা কেসে এগুলো যে ফলস কেস, ভুয়ো কেস বারবার প্রমাণ হচ্ছে, কিন্তু তাও নির্লজ্জের মতো কেস দিয়ে যাচ্ছে। আর সেখানে একটাই ভাবনা আমাদের মনের মধ্যে ছিল যে শুধু আদালতের এই থাপ্পড় দিলে হবে, এরা যে নির্লজ্জ বেহায়া দোকান কাটা এটা তো প্রমাণিত হয়ে গেছে। উপরের চাপে মেরুদণ্ড বিক্রি করে চটি চাটতে চাটতে এরা করতে চলে আসবে, না হলে কোথায় সুন্দরবনে কোথায় কালিম্পংয়ে পোস্টিং হয়ে যাবে। তার থেকে বাবা এসি ঘরে বসে আছি আরামসে, এখান থেকে তোলাবাজি ফোলাবাজি সব চলছে, সব কিছু ঠিক আছে। তাই যখনই যে বলবে চটির নির্দেশ মতো চলে আসবো এদেরকে জ্বালাতে। এই জিনিসটা, এই প্রবণতাটা থামানো যায় কি করে? থামানো যায় একটাই ভাবে, যদি এই চটিচাটা পুলিশরা নিজেদের দায়িত্ব ভুলে এই অন্যায়টা দিনের পর দিন করে যায়, এইটাকে বন্ধ করা যায়, এই পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কিছু করা যায়, তবেই একমাত্র এটা থামবে। তখন এই পুলিশগুলো বলতে বাধ্য হবে যে আপনি তো বলে দিয়ে খালাস, আপনি তো অর্ডার দিয়ে খালাস, এরপর যখন আমাদের ক্যাঁক করে কোর্ট ধরবে আর আমাদেরকে শাস্তি দেবে, আমাদেরকেই উল্টে জেলে পুরে দেবে, তখন আমরা কি করব? এই জায়গাটা যতদিন না তৈরি হবে ততদিন পশ্চিমবঙ্গে এই চটি পুলিশ দিয়ে প্রতিবাদের কণ্ঠ এইভাবেই রুদ্ধ করার চেষ্টা হবে। এই কথা আমরা বারবার বলে আসছিলাম, কিন্তু তার কোনো সুরাহা মিলছিল না। এবার ফাইনালি আদালতও সেটা রিয়েলাইজ করেছে, এই চটি পুলিশকে সবক শেখানোর দরকার আছে। আর তাই আজকে একটা ঐতিহাসিক দিন বলবো বাংলার ইতিহাসে। ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট, এবং এই যে চটি পুলিশের মামদোবাজি, সেই দিন বোধহয় এবার শেষ হতে চলল। কিভাবে, তারই পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে 27শে আগস্ট, গত 27শে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাক দিয়ে একটা নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, এবং সেখানে আমরা অনেকেই সেটাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছিলাম, বলেছিলাম সাধারণ মানুষকে যে হ্যাঁ, এই প্রতিবাদটার দরকার আছে, এই প্রতিরোধটার দরকার আছে, আপনারা রাস্তায় নামুন। এবং সেখানে তরুণ সমাজ, ছাত্র সমাজের একটা বড় অংশ কিন্তু এই আবেদনে সাড়া দিয়েছিলেন, এবং তারা কিন্তু প্রোঅ্যাক্টিভলি নেমেছিলেন। এবং সেই জায়গা থেকে আমরা হঠাৎ করে দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একটা 26 তারিখ রাত্রির দিকেই একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, এবং সেখানে তিনি বললেন যে হাওড়া স্টেশনে 4টি ছেলে, তারা কিন্তু ভলেন্টিয়ারের কাজ করছিল, বাচ্চা বাচ্চা ছেলে, স্কুল ছাত্র, মানে স্টুডেন্টই হবে তারা, তারা সেখানে কাজ করছিল, হঠাৎ করে তারা নিখোঁজ হয়ে গেছে, এবং খুব সম্ভবত পুলিশ তাদেরকে গায়েব করে দিয়েছে। এবার বিরোধী দলনেতা এটা পোস্ট করার পর কিন্তু রীতিমতো হইচই পড়ে যায়।
পুলিশ বাধ্য হয়ে, কলকাতা পুলিশ বাধ্য হয়ে তারপর ঘোষণা করে যে না, আমরা এদেরকে অ্যারেস্ট করেছি। এবার অ্যারেস্ট তখনই করা যায় যখন মানুষ অপরাধ করে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে। এদের বিরুদ্ধে অভিযোগ কি? অদ্ভুত অভিযোগ। সারা পৃথিবীর ইতিহাসে কোনোদিন এই জিনিস হয়নি যেটা চটি পুলিশ করে দেখিয়েছিল। গোলাবাড়ি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এই জন্য যে তারা নাকি লাশ ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছিল। ভাবুন, একজন অপরাধী, সে অপরাধ করেছে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেটা না হয় বোঝা গেল, কিন্তু কেউ মনের মধ্যে কিছু ভেবেছে, এইটা ভেবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আজ অবধি পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে? অর্থাৎ এই যে চটি পুলিশের বদমাইশি, তাদের উপরি মহলে চাপ ছিল যে এই নবান্ন অভিযান হচ্ছে, নবান্নর মালকিনকে চলে যেতে হবে 14 তলা থেকে, তাইকে ভেঙে দাও, এটা ভয় দেখাও। ওই 4টে বাচ্চা বাচ্চা ছেলেকে গ্রেপ্তার করলে মানুষজন, সাধারণ মানুষ নামছে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই এটার পিছনে, সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে, এইটা ছিল প্ল্যান। ফলে এইটা নিয়ে যখন রীতিমতো ঝড় শুরু হয়ে যায়, চর্চা শুরু হয়ে যায়, আমরা সকলেই এটা নিয়ে প্রতিবেদন করি এবং পুলিশের প্যান্টুল খুলে যাওয়ার মতো অবস্থা হয়। তখন তারা বুঝতে পারে যে এইভাবে হবে না, সব ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। তো তখন এই 4টি ছেলেকে তারা ছেড়ে দেয়। অদ্ভুত ব্যাপার, আপনি বলছেন এরা নাকি ষড়যন্ত্র করছিল, বৃহত্তর ষড়যন্ত্রের দায়ে নাকি এদেরকে ধরা হয়েছিল, এরা লাশ ফেলার পরিকল্পনা করছিল। ভয়ঙ্কর ব্যাপার, রাষ্ট্রবিরোধী কাজ করছিল, রাজ্যের বিরোধী কাজ করছিল, অথচ তাদেরকে ছেড়ে দেওয়া হলো, কোনো রকম কোনো ব্যাপার নয়। এই নিয়ে এর আগেই কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলায় রীতিমতো ভর্ৎসনা করেছিলেন বিচারপতি এবং বলেছিলেন যে এটা কি ধরনের কেস? যদি আপনাদের মনে হয় এরা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, লাশ ফেলার ষড়যন্ত্র করছে, 1 নম্বর সেটাতে কি গ্রেপ্তার করা যায়? আর যদি গ্রেপ্তার করলেনই বা 24 ঘন্টার মধ্যে কিসের ভিত্তিতে ছেড়ে দিলেন? কি কেসটা কি? মানে পুলিশ যেখানে অন্যায় করছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এখানেই থেমে নেই। কি হয়েছে, এই 4টি ছেলে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ আজকে গেছেন এবং তারা বলছেন অহেতুক গ্রেপ্তারির ঘটনায় যুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে, পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে, এই জানিয়ে আমরা মামলা করছি। এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই মামলা কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। এবার আপনারা বলবেন যে বিভাগীয় তদন্ত হবে, তাতে আর কি এসে যাবে? ওর ডিপার্টমেন্টই তো তদন্ত করবে, করে সব ক্লিন চিট দিয়ে দেবে, সব ঠিক আছে। এতটাও সোজা? হাইকোর্ট যখন কেসটা অ্যাকসেপ্ট করেছে, অনেক ভাবনা চিন্তা করেই করেছে। হাইকোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে সেখানে 1 নম্বর কথা বলছে কেস ডায়েরি জমা দাও। কিসের ভিত্তিতে তোমরা গ্রেপ্তার করলে, আর গ্রেপ্তারি হওয়ার পর কীভাবে তদন্ত করলে যাতে ওদেরকে মুক্ত করে দিলে, পুরো ব্যাপারটা কেস ডায়েরিটা জমা দাও। তাহলে এই পুলিশের অ্যাকশনটা এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার বিভাগীয় তদন্ত যে হচ্ছে সেটা তো নামকা অবস্থা হলে হবে না, সেই রিপোর্টও তো আদালতে জমা দিতে হবে। আদালত তো সেই বিভাগীয় তদন্তের রিপোর্ট দেখবে যে কি হয়েছে, এরা সত্যিই সঠিক কাজ করেছে, যদি সঠিক কাজ করে না থাকে কার নির্দেশে করেছে, কেন করেছে, কি আছে, সমস্ত কিছু বেরিয়ে আসবে। এবং সবথেকে বড় কথা, এই গ্রেপ্তারি হওয়ার পর সেটা নিয়ে পুলিশের অনেক বড় কর্তারা একদম সাংবাদিক বৈঠক করে বলেছিলেন এটাকে বিশাল কৃতিত্ব, যে আমরা এসব খবর পেয়েছি, অ্যারেস্ট করেছি, সেই জন্য অশান্তি এড়ানো গেছে, হিংসাত্মক কাজ করছে। অর্থাৎ পুলিশ যে সার্বিকভাবে একটা ষড়যন্ত্র করে এই অরাজনৈতিক আন্দোলনটাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা কোনো রাজনৈতিক দল করলে বুঝতে পারলাম তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা আছে। পুলিশ কেন করছে? পুলিশ তো নিরপেক্ষভাবে কাজ করবে। এই জায়গাটাই কিন্তু এবার চেপে ধরেছে। কি হবে মামলায় অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু যদি সত্যি হাইকোর্ট যে জায়গাটা ধরেছে, বিভাগীয় তদন্তের কথা বলেছে, এবার সেখানেও গুপিবাজি যদি করার চেষ্টা করে, তার মানে সেখানে আরও বড় কর্তারা জড়িত আছে। এই যে পুলিশের উপরি মহলে চাপের কথা আসে, উপর থেকে নির্দেশ আছে, এই যে জিনিসগুলো আমাদের যখন জেরা করতে হয়, আমাদের শুনতে হয় যে কী করবো দাদা, আমরা তো বুঝতে পারছি কী ব্যাপার আছে, আমাদের উপরে তো চাপ আছে, এই যে কথাগুলো আসছে বিভাগীয় তদন্তে সেটা আসবে, সেইখানে চেপে ধরবে কোর্ট। আপনাদের বলছি যে 90% পুলিশ ভালো। আবারও আমি বলছি, আমি বিশ্বাস করি, তাদের সঙ্গে আমি কথা বলেছি, কাজ করেছি, আমি জানি তারাই আমাদের বহু ইনফরমেশন দিয়ে দেন, বহু কিছু বলেন। উপরি মহলের চাপে সত্যিই তারা অনেক সময় করতে বাধ্য হন, হাত পা বাঁধা আছে, কিছু করার নেই। ওই উপরি মহলে যে 10% বসে আছে না, 5 to 10%, তারাই হচ্ছে আসল চটিচাটা। কিন্তু এরাই সামগ্রিকভাবে পুরো সিস্টেমটাকে একদম নষ্ট, করাপ্ট করে দিয়েছে, পুরো করাপ্ট করে দিয়েছে। এবং এই পুলিশকে যদি ঠিকঠাক ধরা হয়, কি কি যে বেরোবে। আজকে স্বাস্থ্য ভবনের এটা হচ্ছে, আরজিকর কাণ্ড নিয়ে বেরোচ্ছে বলে আপনারা চমকে যাচ্ছেন তো, পুলিশ ভবন এলে শুধু পুলিশ যখন এই তদন্তের আওতায় আসবে না, শুধু দেখবেন কি কি বেরোবে। যা যা ইনফরমেশন পুলিশ বন্ধুরাই আমাদের দিয়ে থাকেন, তারাও তো আমার আপনার মতো সাধারণ ঘরেরই মানুষ,
তারাও দেখে বীতশ্রদ্ধ হয়ে গেছেন যে কাজগুলো করছেন, গা রিডি করে জ্বলছে, তারা করতে চান না, কিন্তু যেগুলো করতে বাধ্য হন সেগুলো সব খবরই তো আমাদের দেন। আমরা বলতে পারি না সব কিছু, কিন্তু সত্যিই যদি সেগুলো সামনে আসে, এই পুলিশের প্যান্টুল কিভাবে কোর্ট খুলে দেবে সেইটা বোঝা যাবে। কিন্তু যেটা সবথেকে পজিটিভ পয়েন্ট আমি বলবো, যে কোর্ট কিন্তু ফাইনালি বুঝেছে এই যে চটি পুলিশ, একদম এদেরকে আমি নাম কোর্ট আনকোর্ট চটি পুলিশ বলবো, কেননা এরা সত্যিকারের পুলিশ নয়। পুলিশ যখন কেউ হয় তার উর্দিটার একটা মর্যাদা থাকে, এরা সেসব বোঝে না। যা যা কাণ্ড কারখানা তারা করে যায় সেখান থেকে এরা চটি পুলিশ। সেই চটি পুলিশ এতদিন ঠাস 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 করে আইনের থাপ্পড় খেয়েছে, কিন্তু নির্লজ্জ বেহায়া তারপরও করে গেছে এরা। আমি একটা ভিডিও করেছি, সেখানে কয়লা ভাইপো শব্দটা ইউজ করেছি, এবং সেটাও রেফার করেছি কাকে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছেন কয়লা ভাইপো, তো তিনি কাকে বলছেন এই প্রশ্ন করেছি। সেই জন্য কোনো এক চ্যাংড়া ছোঁড়ার মনে হয়েছে যে একজন কোনো সাংসদ এই রাজ্যের, তাকে আমি অপমান করছি, একদম নাম করে বলছি। এই রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন কোনো একজন নেত্রী আছেন, তাকে আমি অপমান করছি, নাম করে এফআইআর লেখা আছে। সেই জন্য এদের মানহানি হয়েছে বলে তার কষ্ট হয়েছে, এই জন্য এফআইআর হয়েছে, এই জন্য আমাকে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এবার পুলিশের তো ফার্স্ট কোশ্চেন করা উচিত যে এ কয়লা ভাইপো শব্দটা ইউজ করেছে, কয়লা ভাইপোই যে এই ব্যক্তি, এটাকে তুমি প্রমাণ করো, তারপর তোকে আমি জিজ্ঞাসা করব, তাকে তো আমি এফআইআর তারপরে করব। পুলিশ সেটা করে না। আবার এই তদন্ত ধরুন যে অভিযোগটা করেছে সত্যি, তাহলে যাকে আমি কয়লা ভাইপো বলেছি তার মানহানি হয়েছে, ভারতীয় সংবিধান ভারতীয় আইন বলছে যে সে আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে, তার মানহানি বলছে হচ্ছে বলে আরেকজন তার ভক্ত, তার চটিচাটা, যা খুশি হোক, তার তার কষ্ট হচ্ছে, সেটার জন্য কোনো শাস্তির বিধান নেই। তোমার হচ্ছে বয়ে গেছে, যাও তুমি ভার্মে যাও। কিন্তু না, তাতেও তদন্ত করতে হবে। আচ্ছা, তদন্ত করে দেখাও গেল যে সত্যি আমি মানহানি করেছি, তাহলে আমার বিরুদ্ধে মানহানির মামলা হবে। আমার ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ হয়ে যাবে তার জন্য? এই যে পুলিশ অদ্ভুত কাজ করে এবং বারবার ছাড় পেয়ে যায়, এবং এদের একটাই কথা হচ্ছে আমরা উপরিমহলে চাপে করতে বাধ্য হই। নির্দেশ আছে, কোথা থেকে আসছে সে তো বুঝতেই পাচ্ছেন, অনেক সময় বলেও দেন কে কোথা থেকে কিভাবে নির্দেশ দিচ্ছেন। কিন্তু এরা এটা করছেন কেন? করছেন তার কারণ এদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। এটা তো অন্যায়। এদের কাজ কি এই কে কি প্রতিবাদ করলো, কে কাকে চটিচাটা বললো, কে কাকে কয়লা ভাইপো বললো, সেইটা খুঁজে বার করা? নাকি আমাদের অভয়া বনগুলোকে রক্ষা করা? নাকি এদের কাজ হচ্ছে ওই যখন ৭,০০০ গুন্ডা কলকাতা পুলিশের কথা অনুযায়ী আরজি কর ভাঙতে এসেছিল সেইটাকে আটকানো? এই পুলিশ যখন গুন্ডা ছাড়াতে সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কোনো থানায় ঢুকে পড়ে, ছেড়ে দিতে বাধ্য হয়। যখন তৃণমূলের নেতারা মারতে ঢোকে, টেবিলের তলায় গিয়ে লুকোয়। সেই জায়গাটা করার কথা এদের না, ওই যে গুন্ডামি যখন করতে আসছে সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন হলেও তাকে ধরে জেলে পুরে দেওয়া, এইটা পুলিশের কাজ। পুলিশ যতদিন না এই নিরপেক্ষ জায়গাটা দেখাতে পারবে, ততদিন কিন্তু এই জিনিসটা চলবে। আর পুলিশকে এই নিরপেক্ষটা কে করতে পারে? করতে পারে কোর্ট। কোর্ট যদি সত্যিই এটাতে প্রসিড করে এবং এই চটিচাটা পুলিশকে সবক শেখায়, যেটা তাদের প্রাপ্য, বায়াস্ট হয়ে কোর্টকে কিচ্ছু করতে বলছি না, আমার বিরুদ্ধে পুলিশ করেছে মানেই পুলিশকে করতে হবে না, এরকম ব্যাপার না। পুলিশ ন্যায় করেছে না অন্যায় করেছে সেইটা দেখুক, এই পুলিশকে একটা ব্যবস্থা করুক, কিচ্ছু নয়, 6 মাস জেল খাটাক, টার্মিনেশন করে দিক, সার্ভিসটা স্টপ করে দিক যদি অন্যায়টা প্রমাণিত হয়। দেখি তো কোন পুলিশ তারপর করে, কত পুলিশের হিম্মত হয়েছে। দেখুন, পুলিশ কোনো আলাদা গ্রহের কেউ নয়, সুপার পাওয়ার কেউ নয়। ভারতের আইন আছে, সে আইনের রক্ষক, কিন্তু সে আইনের রক্ষক হতে গিয়ে সে যদি ভক্ষক হয়ে যায়, সে যদি দিনের পর দিন অন্যায় করে। এই আমার বাড়িতেই যখন পুলিশ এসেছিল, 41-এ নোটিশ সার্ভ করতে এসছে 8 জন পুলিশ, কোথায় লেখা আছে? আচ্ছা বেশ, সেটাও মেনে নিলাম, উর্দিধারী পুলিশ এসছে হাতে গাদা বন্দুক নিয়ে। আমার ছেলে 8 বছরের সন্তান একা বাড়িতে আছে, সে বাইরে থেকে বারবার বলছে, ইভেন আমার যারা সিকিউরিটি, আমার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি, তারা বাইরে থেকে বলে দিয়েছে, না স্যার ম্যাডাম কেউ বাড়িতে নেই, শুধু বাচ্চাটা আছে, বেরিয়ে গেছেন ম্যাডাম, স্যারকে এখানে দেখেইনি। তারপরও সেখানে এন্ট্রি না করে জোর করে ঢুকেছে। আমার ছেলে ভেতর থেকে চিৎকার করে বলছে, আমি বাড়িতে একা আছি, আমি দরজা খুলতে পারবো না, মা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে। তারপরও পুলিশ প্রভোগ করছে, না দরজা খোলো দরজা খোলো। যখন পুলিশ নিজে পারলো না, একজন মহিলা পুলিশকে এগিয়ে দিল, খুলে দাও খুলে দাও। সেখানেও যখন পারলো না, আমার যে সিকিউরিটিকে সঙ্গে নিয়েছে সেই সিকিউরিটিকে বলছে, জোর করছে, তুমি বলো দরজা খোলাও। এইবার ধরুন ভুল করে আমার ছেলেটি দরজাটা সেদিনকে খুলে ফেললো, একটা 8 বছরের শিশু, সে সামনে কি দেখবে? 8খানা পুলিশ দাঁড়িয়ে আছে, একজন তার মধ্যে বন্দুক ধরে আছে, ফ্রিক করবে, মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবে। পুলিশ এই যে অন্যায়টা করছে, এই পুলিশকে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত।
ভারতের আইন বলছে কোনো শিশু যদি অপরাধ করে এবং পুলিশকে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা করতে হয়, তাকে গ্রেপ্তার করতে হয়, সেইখানেও সে উর্দি পড়ে যেতে পারে না। তাহলে বারবার যেখানে আমার সন্তান বলছে, 8 বছরের ছেলে বলছে, সে তো নাবালক, যে কেউ বাড়িতে নেই, তারপরে পুলিশ কি করে অন্যায়টা করে? এই অন্যায়টা করছে কেননা চটির কাছ থেকে অর্ডারটা এসেছে, যাও গিয়ে ওকে শায়েস্তা করে এসো। আরে লড়াইটা আমার সঙ্গে, কিছু করতে হলে করুন না, আমাকে অ্যারেস্ট করুন না, গুলি ফাঁসি যা খুশি করে দিন, আইনের লড়াই করুন না। সেই দম সেই হিম্মত নেই যত পোদ্দারি ওই বাচ্চাটার কাছে। আপনার বাড়িতে বাচ্চা নেই? তো এই যে পুলিশগুলো করে, এদের একটা সবক শেখানোর দরকার আছে। সেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, নাহলে এই তেঁতরামি এইগুলো কোনোদিন বন্ধ হবে না। কিছু হলো আর চটি নির্দেশ দিল, যাও গিয়ে তুলে নিয়ে এসো, যাও ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দাও, আর ভয় পেয়ে প্রতিবাদ বন্ধ করে দেবে। এই জায়গাটা থামাতে হবে। আর কোর্ট, কলকাতা হাইকোর্টও কিন্তু সেটা বুঝে গেছে। ফলে এই যে 4টি ছেলে আবেদন করেছে, তার ফলে এই যে স্টেপটি নিয়েছে এটা ড্রাস্টিক। বিভাগীয় তদন্ত বলেছে তো, দেখুন না, কোর্ট যখন এটাকে ধরেছে, অনেক দূর যাবে এটা, এইটুকুনি বুঝতে পারা যাচ্ছে। আর আমি চাইছি সত্যি পুলিশ যে অন্যায়টা করছে বা করেছে, এটা যদি আদালত বুঝতে পারে, কঠিনতম শাস্তি দিক। এই যে গোলাবাড়ির পুলিশ অফিসার বলছে এদের বিরুদ্ধে স্টেপ নিই, তারপর দেখছি বাকি পুলিশও কিভাবে করে। তখন এই এক্সাম্পলটা দেখিয়ে তারাও বলবেন যে না, পারছি না। আসলে এখন তো গোটা সমাজটার পরিবর্তন হচ্ছে, ডাক্তারবাবুরা মেরুদণ্ডটা সবারই সোজা করার চেষ্টা করছেন। এই চটি পুলিশেরও মেরুদণ্ডটা ফেরত আসার দরকার আছে, হাওয়াই চটিটা ওখান থেকে বার করার দরকার আছে। কি বলবেন বন্ধুরা হাইকোর্টের এই স্টেপ নিয়ে? সত্যি এই চটি পুলিশকে সোজা করতে পারবে? না, এ ওই বেঁকানোর ল্যাজ, যতই করো সোজা আর হবে না, মেরুদণ্ড গেছে। নাকি হাইকোর্ট যেটা করছে সেটা ভুল করছে? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।